189টি সদস্য দেশের মধ্যে যে 10টি দেশ শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় তার মধ্যে বাংলাদেশ একটা দেশ। স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট বরাদ্দ জিডিপির 1% পর্যন্ত এখনো যায় না। ইউনেস্কোর পরামর্শ হচ্ছে যে কমপক্ষে উন্নত দেশগুলোকে বলা হয়েছে জিডিপির 6%-এর বেশি শিক্ষা খাতে বিনিয়োগ করা। বিশ্বব্যাংক বলেছে 189টি সদস্য দেশের মধ্যে যে 10টি দেশ শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় তার মধ্যে বাংলাদেশ একটা দেশ। এখনো পর্যন্ত 24-25 অর্থ বছরের বাজেট পর্যন্ত গেলে আমরা কিন্তু টোটাল জিডিপির বাজেটের সেখানে আমরা 2%ও কিন্তু শিক্ষা খাতের জন্য আলাদা করে যেতে পারি, 1 পয়েন্ট সামথিং পর্যন্ত আমরা গিয়েছি। দীর্ঘদিন থেকে বাজেটের ব্যাপারে আমাদের শিক্ষার ব্যাপারে যারা চিন্তা বিশ্লেষণ করেন 20 ভাগ থেকে মোট বাজেটের 20 ভাগ জিডিপির 6% বরাদ্দের কিন্তু দাবি করে আসছে, কিন্তু সরকার এখনো কিন্তু শিক্ষা খাতে সে বাজেট দিতে পারেনি। আমরা চাচ্ছি শিক্ষা খাতে বাজেট বরাদ্দের মধ্য দিয়ে এখানে বিনিয়োগ বাড়লে বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থানের সাথে বিনিয়োগ প্রয়োজন। স্বাস্থ্যেরও ঠিক একই অবস্থা। স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট বরাদ্দ জিডিপির 1% পর্যন্ত এখনো যায় না। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলেছিল আমরা যেটা করেছি কাজে তো লাগে না, 15% কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের বাজেট থাকা উচিত। কৃষি স্বাধীনতার পর যে খাতে দেশের অর্থনীতিতে কিছুটা প্রাণ সঞ্চার করেছে সেটা হচ্ছে কিন্তু কৃষি। ইভেন করোনার সময় কিন্তু অনেক খাতে ধস নামলেও আমাদের কৃষকরা কৃষি খাতেই কিন্তু অর্থনীতিকে তারা প্রাণবন্ত করে রেখেছিল। সেই খাতে বরাদ্দ হওয়া উচিত কৃষি খাতে 10% এরও বেশি, এবং বিগত 22-23 অর্থ বছর পর্যন্ত যা লাস্ট দেখছি 5% কিন্তু আমাদের কৃষি খাতের বরাদ্দ যায়নি। সামাজিক সুরক্ষা সোশ্যাল সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ খাত। এশিয়া উন্নয়ন ব্যাংক, যেটাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলি, তার স্ট্যান্ডার্ড হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির 5% বরাদ্দ থাকা উচিত। এশিয়ান ডেভেলপমেন্ট 2020 সালের যে প্রতিবেদন দিয়েছে সেখানে গরিবদের চেয়ে ধনীরাই সামাজিক সুরক্ষা খাতে বেশি বরাদ্দ পায়। ধনীদের পেছনে খরচ হয় 8%, গরিবদের পেছনে খরচ হয় 2% সামাজিক সুরক্ষা খাতে। এই যে বাজেট তৈরি করার ক্ষেত্রে মাথাপিছু জিডিপির এইসব শতাংশগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দিতে পারছি না। ফলে জামাত ইসলামী মনে করে আজকের এই আলোচনায় যে সমস্ত বিদগ্ধ আলোচকবৃন্দ ভালো ভালো তথ্য দিয়েছেন তার ভিত্তিতে আমরা একটা রিকমেন্ডেশন নিয়ে আগামী বাজেটকে একটু অন্তর্নিহিতভাবে কী করে জাতির অর্থনীতিকে দাঁড় করানো যায় আমরা সেই ভূমিকা ইনশাল্লাহ রাখব। ফলে রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা দুর্নীতি অপচয় দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবারই বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ সংখ্যক পার্লামেন্ট মেম্বার নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা এসছে। ফলে এবারের বাজেট প্রস্তাবনায় জামাতের অ্যাটেনশনটা একটু বেশি।